আপলোড দিতে হবে এবং এটা ম্যান্ডেটরি। আচ্ছা, আমি কথা চলে আসছি। আমরা এই চ্যাপ্টারটাতে 12টা ছোট ছোট কোশ্চেন করবো। এটা খুব ছোট ছোট কোশ্চেন দিই, আমি তোমার সামারি বলবো এবং কিছু নোট এখানে দেওয়া আছে, বাট তুমি তোমার মতো করে সুন্দর করে আবার নোট জেনারেট করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এখানে বেসিক্যালি পুরো পুরো 12 আসলে 4টা বা 5টা কোশ্চেন, এটাকে ভেঙে 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 অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এই চ্যাপ্টারের 12টা কোশ্চেন বেসিক্যালি সর্বোচ্চ 4টা কোশ্চেন। তো এখানে প্রথম যে কোশ্চেনটা, হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি? আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রথম কথা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা কাকে বলে। আমরা ডেফিনেশন যাওয়ার আগে একটু বাংলা মানে যেটা বুঝি সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল হচ্ছে যে বুদ্ধিভিত্তিক। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বুদ্ধিভিত্তিক সম্পদ। এবং বুদ্ধিভিত্তিক সম্পদ কি? বুদ্ধি দিয়া যে সম্পদ তৈরি হয়, বুদ্ধি ব্যবহার করে, মানে এটা হচ্ছে সবচেয়ে ইনটেনজিবল, এটা ধরা ছোঁয়ার বাইরে। ধরা যাবে না এই সম্পদটা। যেমন মাটি, তোমার যে ল্যান্ড সম্পদ ধরা যাবে, গাড়ি, বাড়ি, তোমার কাপ, ফ্রিজ, মোবাইল ধরা যাবে। এগুলা ইন্টেলেকচুয়াল প্রপার্টি না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে কি? তোমার ওই প্রপার্টি যেটা বুদ্ধি বা তোমার মধ্যে যে একটা স্কিল আছে, ওই স্কিল থেকে ডেভেলপ হচ্ছে, যেটা ধরা যাবে না। যেমন কবিতা লিখলা, একটা একটা গান লিখলা, সুর করলা, তুমি একটা আইডিয়া দিলা, একটা লোগো আঁকলা, একটা ছবি আঁকলা, ডিজাইন করলা, প্রোগ্রাম করলা, এইগুলো হচ্ছে যে তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এখন এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি তুমি আরেকটু ভালো লিস্টটা বোঝার জন্য ইন্টারনেট সার্চ দিবা, রাইট, বা তুমি চ্যাট জিপিটি কে বলবা রাইট 100 ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রাইট দ্য নেম অফ 100 ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এভাবে একটা চ্যাট জিপিটি বলবে, দেখবে সে 100টা, মানে 100টা তোমার আমরা চাইছি। আসলে এই ক্যাটাগরিতে যা পড়বে, যেমন একটা কোম্পানির লোগো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ঠিক আছে, স্লোগান ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তাহলে এই যে বিল্ডিং এর প্ল্যানটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে হচ্ছে বুদ্ধিবৃত্তিক, যেটা স্কিল বা মাথার ব্রেন খাটায়া কোনো একটা জিনিস ডেভেলপ হবে, যেটা ধরা ছোঁয়া যাবে না, যে কোয়ালিটিটা এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই কোয়ালিটিটাকে ইথিক্স এর আন্ডারে আনা হয়েছে। তাহলে ডিজিটাল যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ডিজিটাল প্রপার্টি, আমাদের দুটা আহ, আমরা দুটো প্রপার্টি নিয়ে কথা বলবো, বাট আমাদের কনসেন্ট্রেশন থাকবে যে ডিজিটাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ধরো তুমি ছবি আঁকলা, এটা কাগজে আসলা, এটা ডিজিটাল না। যখন তুমি এটাকে স্ক্যান করলা, পিকচার তুললা, ডিজিটাইজ হলো, তখন এটা ডিজিটাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমরা এইগুলো নিয়ে কথা বলবো। ইন জেনারেল ধরো তোমার ঘরে তুমি একটা বিল্ডিং এর নকশা আঁকলা, বিল্ডিং এর নকশা দিয়ে একটা বাড়ি করলাম, নকশাটা তুমি ইন্টারেস্টেড পারবে, বাট আমার কনসার্ন, আমি ওগুলোর কথা বলবো, বাট আমার পরীক্ষা বা আমি তোমাকে যেটা আমি বুঝাতে চাচ্ছি ওটা না। ওই ওই নকশাটা যখন তুমি ছবি তুলে বা ওই নকশাটা যখন তুমি কম্পিউটার কোনো সফটওয়্যার দিয়ে আঁকবা, আমার কনসেন্ট্রেশন হচ্ছে ওই জায়গায়, এই চ্যাপ্টারের কনসেন্ট্রেশন হচ্ছে ওই জায়গায়। কম্পিউটার বা ডিজিটাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে দেখতেছে। তাহলে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেফিনিশন আমরা বুঝে গেছি। Intellectual property is the legal right to ideas, invention, creation in the industry, and different type of artistic field. It covers symbol, name, image, design, idea, blah blah blah. পরের কোশ্চেনটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কাকে? রাইট মানে অধিকার। এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কথা বললাম, এগুলো প্রপার্টির কথা বললাম, তাহলে এই প্রপার্টি গুলা, এগুলাকে কন্ট্রোল করা, এগুলাকে ব্যবহার করার একটা, এগুলাকে কারো মালিকানায় থাকাটাকে বলা হচ্ছে রাইট। যেমন আমি একটা সফটওয়্যার লিখছি, আমার এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং এইটার উপরে আমার নিয়ন্ত্রণটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে আমারটাকে আমি যদি কাউকে দেশে ব্যবহার করতে পারবে, আমি যদি কাউকে দেশে ব্যবহার করতে পারবে না, এটা হলো ব্যাপার। তো এইটাতে বেসিক্যালি এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা যদি মেনটেন হয়, বিজনেসের লাভটা কি? মানে এটা বেনিফিটটা কি সোসাইটিতে? শুধু বিজনেস না, এটা সোসাইটিতে এটা বেনিফিটটা কি, বা একটা দেশের জন্য এটা বেনিফিটটা। তো বলতেছে যে যখন কোনো একজন লোক কোনো একটা সৃষ্টি করবে, তার জিনিসটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, সে তো ডিসার্টেড হয়ে যাবে, তাকে দেখে অন্যরা আর কোনো জিনিস ডেভেলপ করবে না।
কিন্তু ওই লোককে যদি, ওই স্রষ্টাকে, ওই ক্রিয়েটরকে, ওই ইনভেন্টরকে যদি আমরা তাকে যদি রেওয়ার্ড, ফিনান্সিয়াল রেওয়ার্ড দিতে পারি, বা সে ওখান থেকে যদি ফিনান্সিয়াল গেইন পায়, এবং অন্যরা অনুপ্রাণিত হবে, এবং সমাজ এবং দেশ লাভবান হবে। কিভাবে? ধরো বাংলাদেশের কোনো একটা জিনিস যদি আমেরিকা প্রপার্টি ব্যবহার করে তাদের টাকা দিবে, উন্নতি হচ্ছে, মানুষের উন্নতি হচ্ছে, কিন্তু দেশে যে ঢুকছে, দেশের ডেভেলপমেন্ট হচ্ছে। তো হচ্ছে যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতেছে, বাংলাদেশ থেকে টাকা লাইসেন্সের জন্য বাংলাদেশের থেকে টাকা ওই দেশে চলে যাচ্ছে। ঠিক আছে? তো এই এই যে ব্যাপারগুলো, তো এই জন্য intellectual যে আইটির যে বেনিফিট গুলো আছে, বেনিফিট গুলো কি? তাহলে প্রথম বেনিফিটটা আমরা যদি তাকাই, প্রথম বেনিফিট হচ্ছে যে কোন একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে আমার প্রতিষ্ঠিত হবে, এবং আমার মালিকানা প্রতিষ্ঠিত হবে। এটা যে আমি তৈরি করছি, এবং এটার জন্য আমি একটা বেনিফিট পাবো, আমি প্রফিট পাবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। প্রফিটটা কি হতে? টাকা হতে পারে, সুনাম হতে পারে, আমার নেম, পেপার পত্রিকা আমাকে নিয়ে লেখালেখি হতে পারে। তারপর হচ্ছে এটার সাথে সাথে আমি টাকাও পেতে পারি, এটা আমার ইচ্ছা। অত হ্যাঁ, তাহলে আমার অধিকার প্রতিষ্ঠিত। 2 নম্বর হচ্ছে যে prevent competitors from copying or closely imitating our product or service। সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা বানানোর যে কম্পিটিটর আছে, ধরো তুমি একটা অ্যাপস বানাইলে, অ্যাপস তো এমনি আরো অনেক সফটওয়্যার ফার্ম বানায়, তাহলে এই অ্যাপসটা যদি হুবহু সে কপি করে ফেলে, কোডটা যদি তার নিজের নামে কোনোভাবে কোডটা পাইছে, হ্যাঁ, সে যদি নিজের নামে চালাই দেয়, বা কোনো একটা ধরো তোমার ডিজাইন, তোমার কোম্পানির লোগো, কেউ কি করলো, ওই লোগো তুমি লিখলা একটা সুন্দর লোগো দিয়ে রহিম স্টেট, সে কি করলো, ওই লোগোটাই ব্যবহার করে লিখলো যে করিম স্টেট। তো তুমি যে এত শ্রম দিয়ে একটা লোগো বানাইলা, তোমার কম্পিউটার বা অন্য কেউ এটা কপি করে ফেলছে, বা ওটার কাছাকাছি প্রোডাক্ট বানাই ফেলছে, তাহলে এটার দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হবা। ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সে ক্ষতিগ্রস্ত হবে না। সাথে সাথে হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা যদি মেনটেন হয়, তাহলে একটা জিনিসের আলাদা আইডেন্টিটি গ্রো হয় সমাজে। যেমন ধরো ড্যাফোডিল, 100টা ইউনিভার্সিটি থেকে ড্যাফোডিলের লোগোটাকে দেখলে আলাদা বোঝা যায় এটা ড্যাফোডিল ইউনিভার্সিটির লোগো। এবং এটা অন্য ইউনিভার্সিটি গুলা থেকে ড্যাফোডিল অনেক কোয়ালিটি সম্পন্ন। তাহলে এটা, এই লোগোটা ড্যাফোডিলের, এই নাম সহ বা ড্যাফোডিলের যে নামটাও, যে লোগোটা, এটা ড্যাফোডিলের একটা রেপুটেশন, তার একটা ইমেজের একটা বহিঃপ্রকাশ। তাইলে এই লোগোটা যদি ধরো ডিআইইউর জায়গায় যদি কেউ পিআইইউ লেখে ড্যাফোডিলের লোগো ব্যবহার করে ফেলে, তাহলে মানুষ কনফিউজ হয়ে যাবে, ড্যাফোডিলের আলাদা আইডেন্টিটিতে প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে এই লোগোটা কেউ নিতে পারে। এটা দ্বারা তাহলে কোনো একটা ব্যক্তি, কোনো অর্গানাইজেশন, কোনো বিজনেস এর, হ্যাঁ, কোনো তার কি আলাদা একটা আইডেন্টিটি, ইমেজ এবং রেপুটেশনের বহিঃপ্রকাশ হয়। এবং এটা দ্বারা দেখা যায় একটা ট্রাস্ট। ধরো ড্যাফোডিলে যারা ভর্তি হতে আসছে, যারা ড্যাফোডিলে, ড্যাফোডিল ইউনিভার্সিটি ভালো, এটা জেনে যারা বিশ্বাস করে, তারা এখানে ভর্তি হয়ে গেছে। অথবা ধরো আমরা যদি এক্সাম্পল এভাবে বলি, গ্রামীণ ফোনের লোগোটা দেখে তুমি বুঝলা যে এটা গ্রামীণ ফোন, বা এয়ারটেলের লোগো দেখে এটা এয়ারটেল, এটা ভালো, তুমি জানো, তুমি ওই কোম্পানির সিম নিবা, ট্রাস্ট। পরবর্তী তোমার বইয়ের জন্য, ভাইয়ের জন্য, তোমার জন্য আরেকটা সিম নিবা, তুমি কি করবা, তাদের কোম্পানি থেকে আরেকটা সিম নিলা, তাহলে এটাকে বলছে লয়ালিটি। অথবা তুমি যে সিমটা ব্যবহার করো, এটা চেঞ্জ, বারবার চেঞ্জ না করা, ওই একই সিমে থেকে যাওয়া, এটাকে বলা হয় যে লয়ালিটি। তুমি ট্রাস্ট করো এবং তার এই সার্ভিসটা নিচ্ছ সবসময়, মানে অল্টারনেটিভ থাকলেও তুমি এই সার্ভিসটা নিবা। তাহলে এই ধরনের ব্যাপারটা হচ্ছে যে লয়ালিটি ক্রিয়েট হয়। হ্যাঁ, কারণ ওই যে কাস্টমার আগে সার্ভিস নিছে, সে ব্যাপারটাতে ট্রাস্টেড ফিল করে, এবং সে যখন লোগোটা দেখে, নামটা দেখে, সে ওই প্রোডাক্টটা নিতে চায়। তাহলে তাহলে ড্যাফোডিলের লোগো বাংলাদেশের কারোর সাথে মিলবে না। হ্যাঁ, তাহলে এই যে একটা ইস্যু, এইটা যেটা আমরা বুঝতে চাইছি, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই সুবিধাগুলো দিচ্ছে। এখন হোয়াই ডু কান্ট্রিজ প্রোটেক্ট, আমি বলে ফেলছি না যে কান্ট্রি কেন প্রোটেক্ট করবে, কারণ হচ্ছে যে এটা দ্বারা বাইরে থেকে টাকা আসতেছে, হ্যাঁ, বা দেশের ভিতরে এটা দিয়ে যখন টাকার আদান প্রদান হচ্ছে, গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, বাইরে থেকে টাকা আসলে গভর্নমেন্টের লাভ হচ্ছে। হ্যাঁ, তাহলে গভর্নমেন্টের জিডিপি থেকে শুরু করে, ফরেন রিজার্ভ থেকে শুরু করে অনেক কিছু লাভবান হচ্ছে। তো এই জন্য গভর্নমেন্ট তার সিটিজেনকে সাপোর্ট দেয়, যে ঠিক আছে, তোমার এটা যাতে চুরি না হয়ে যায়, আমি তোমাকে সহযোগিতা করতেছি।
ঠিক আছে, তোমার টাকা আনার ব্যাপারে, তুমি এটা বিক্রি করার ব্যাপারে আমি তোমাকে সহযোগিতা করতেছি, তাহলে গভর্নমেন্ট এই জন্য সাপোর্ট করে আর কি। তারপরে যেটা সেটা হচ্ছে যে আহ, আহ, এই 4 নম্বর কোশ্চেন আমি মিলাই বলবো, এখানে 4 এবং 6কে আমি মিলাই বলবো। পরীক্ষাতে আসবে বেসিক্যালি আসলে 6টা। হম, 4 এবং 6, সেটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে প্রটেক্ট করার জন্য কয়েকটা ওয়ে আছে। ইন জেনারেল 4টা বলছে যে তোমার সফটওয়্যার, বাঁশ, কম্বল বা ছবি আঁকা, হ্যাঁ, সব নিয়ে ইন জেনারেল তোমার কপিরাইট কি, ইন জেনারেল মানে ইন জেনারেল কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে তুমি কিভাবে প্রটেক্ট করবা, 4এরটা হচ্ছে এটা। আর 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে সফটওয়্যারের ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা তুমি কিভাবে প্রটেক্ট করবা, এটা নিয়ে। আচ্ছা, এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাহলে কাকে বলে আমি যদি দেখি, তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রটেক্ট করার মানে আমার রাইটটাকে এস্টাবলিশ করার যে কয়টা ওয়ে, তার মধ্যে প্রথম হচ্ছে কপিরাইট। কপিরাইট হচ্ছে যে কোনো একটা জিনিসের, কোনো একটা সফটওয়্যার, মিউজিক, যে কোনো কিছু যখন কপিরাইট রেজিস্ট্রেশন গভর্নমেন্টকে ফি দিয়ে আমরা কপিরাইট রেজিস্ট্রেশন করবো, মানে এটা আমার। সাধারণত বই, পুস্তক, ফিল্ম, সফটওয়্যার এগুলোকে কপিরাইট করা হয়, লোগোকে কপিরাইট করা হয়। তাহলে এটা আমরা যখন কপিরাইট করবো, তার মানে এটা আমার, এটা যাতে অন্যরা কেউ নিতে না পারে, হ্যাঁ, এটা আমার নিজের মালিক। সাউন্ড শুনতে, সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা, এটার একটা বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে তোমার এই কপিরাইটের একটা বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে যিনি এই জিনিসটার আবিষ্কারক, ইনভেন্টর, ক্রিয়েট, যাই হোক, যে সেটা হচ্ছে যে কবি, সাধারণত আবিষ্কার নয়, যিনি এটার এই প্রসেসের মালিক, ওনারা ভিতরে কপিরাইট করলে যেটা হয় সেটা হচ্ছে তার জীবন দশা সাথে আরো 70 বছর, হ্যাঁ, ওটা থেকে একটা বেনিফিট পায়, রয়্যালিটি পায়। যেমন হুমায়ুন আহমেদ যে বই লিখছে, উনি যতদিন বেঁচে আছেন ততদিন উনি রয়্যালিটি পাবেন, উনি মরে যাওয়ার পর ওনার ফ্যামিলি আরো 70 বছরের রয়্যালিটি পাবে। তাহলে এটা হচ্ছে যে কপিরাইটের বেনিফিট, এবং অন্য কেউ এটা তার নিজে বলে দাবি করতে পারে। ঠিক আছে, তো নিচের লাইনটাতে এই যে দেখো এই কথাটা বলা আছে। Okay? আচ্ছা, তাহলে অথর অথবা পাবলিশার তারা এই কপিরাইট ক্লেম করতে পারে। তো সফটওয়্যারের বেলা কপিরাইট কি, এবার 6 নম্বর কোশ্চেন চলে গেছে, এখন মিলাই বলতেছি। সফটওয়্যার বেলা কপিরাইট হচ্ছে পুরো সফটওয়্যারটাকে কপিরাইট করে ফেলা, যে এই সফটওয়্যারটা আমরা লিখছি, এই সফটওয়্যারের ইন জেনারেল কোড, এটা হতে পারে, এটা যে মেথড, সফটওয়্যারটা লেখার স্টাইল, হ্যাঁ, এটা যে ফাংশন ব্যবহার করছে ওটা আমরা ব্যবহার করছি। এখানে অন্যদের কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবহার করা হয়নি। ইন্টারনেট থেকে লার্নিং নিয়ে কিভাবে একটা ফাংশন লিখে, কিভাবে একটা অ্যারে বা লেখে, কিভাবে স্ট্যাক ইউজ করে, আমরা ওভাবে সফটওয়্যারটাকে লিখছি। এবং এটার ভিতরে অ্যালগোরিদম, অ্যাজ ইউজুয়াল সর্টিং অ্যালগোরিদম থাকতে পারে, অথবা আমাদের নিজস্ব ডেভেলপ করা একটা অ্যালগোরিদম থাকতে পারে। তাহলে পুরো জিনিসটা শুরু থেকে শেষ পর্যন্ত যে সফটওয়্যারটা হলো এটা কপিরাইট। এরপরে যে বলেছে প্যাটার্ন, প্যাটার্ন মানে হচ্ছে কোনো জিনিসের আবিষ্কার করা, হ্যাঁ, কোনো জিনিস আবার মাথা বলতেছে, প্যাটার্ন আর কপিরাইটের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্যাটার্ন মানে আবিষ্কার, ইনভেনশন। কি ইনভেনশন? কোনো প্রোডাক্ট ইনভেনশন, অথবা কোনো একটা নতুন কাজ করার পদ্ধতি ইনভেনশন। তাহলে প্রোডাক্টের বেলায় আসলে হবে যে যদি ধরো তুমি লাইট, নতুন একটা লাইট বানাইলা, নতুন একটা সাউন্ড, নতুন কিছু, এইগুলো হচ্ছে ধরো ইনভেনশন। আর সফটওয়্যারের বেলায় প্যাটার্নটা কি, তুমি একটা নতুন অ্যালগোরিদম ডেভেলপ করলা, যে অ্যালগোরিদম আগের অ্যালগোরিদম গুলোর চেয়েও ভালো টাইম কমপ্লেক্সিটি, হ্যাঁ, তোমাকে সাপোর্ট দেয়, বা স্পেস কমপ্লেক্সিটি কমায় ফেলছে, তাহলে এটা হচ্ছে তোমার কি প্যাটার্ন, যে এটা ইনভেনশন। হ্যাঁ, তুমি সফটওয়্যারের বেলায় তাহলে বুঝতে হবে ইনভেনশন মানে, প্যাটার্ন মানে হচ্ছে ইনভেনশন। কিসের ইনভেনশন? কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা প্রসেসের ইনভেনশন, ইনভেন্ট করছো তুমি। প্রসেস মানে কাজ করার পদ্ধতি আবিষ্কার করছো। তাইলে এইটার জন্য তুমি 20 বছর পর্যন্ত এটা তোমার মালিকানায় থাকবে। হ্যাঁ, এটাকে তুমি যদি প্যাটার্ন রেজিস্ট্রেশন করো, তো পৃথিবীতে 2 ধরনের প্যাটার্ন, একটা হচ্ছে ইউএসএ প্যাটার্ন আর একটা হচ্ছে লোকাল প্যাটার্ন। হ্যাঁ, তো 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 এই প্যাটার্ন রেজিস্ট্রেশন করলে তোমার এই আবিষ্কার অন্য কেউ বলতে পারবে না যে তাদের তো, এবং এটা থেকে কাউকে ব্যবহার করতে হলে, ধরো একটা ওষুধ বানাচ্ছে, ওষুধ বানার ফর্মুলাটা, ওষুধ বানানোর যে ওয়াইটা, এটা কিভাবে ওষুধটা বানানো, যে ফর্মুলাটা, এটা হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই প্যাটার্নটির তাহলে মালিকানা হচ্ছে 20 বছর। 20 বছর পর এটাকে তোমাকে উন্মুক্ত করে দিতে হবে। 20 বছর তুমি যদি উন্মুক্ত করে দাও, 20 বছর পরে সবাই এটাকে রিইউজ করতে পারবে, রিকনস্ট্রাক্ট করতে পারবে, কিন্তু 20 বছর পর্যন্ত এটার মূল্য তুমি যা নির্ধারণ করবা,
এটা সার্ভিস প্রাইস তুমি যা নির্ধারণ করবা তাই হবে। এরপর আসো ট্রেড সিক্রেট। ট্রেড সিক্রেট মানে হচ্ছে যে কোনো একটা জিনিস তুমি বানানোর জন্য কি পদ্ধতিতে বানাচ্ছ এইটা করবো না। যেমন ট্রেড সিক্রেটের সবচেয়ে সুন্দর এক্সাম্পল গুলো হচ্ছে যে কোকো কোলা কিভাবে বানাইছে আজ পর্যন্ত এই রেসিপি কিন্তু কোথাও নাই। সেম কেএফসি, হ্যাঁ, এই যে কেনটাকি ফ্রাইড চিকেন যেটা, তোমার এটা কেএফসি কি কি তার যে পাউডারটা আছে এই ম্যাটেরিয়ালটা এই পাউডারের অনুপাতটা কি, এটাই হচ্ছে বেসিক রেসিপি। তাহলে এইটার অনুপাত থেকেই তারা কখনোই পাবলিক করেন, বা তাদের এটা হচ্ছে ট্রেড সিক্রেট। হ্যাঁ, যে তুমি কখনোই এটা এটা বলবে না, তাহলে ট্রেড সিক্রেট তাহলে তোমার ইন্টেলেকচুয়াল স্যার। প্রপার্টিটাকে। হ্যাঁ, হ্যালো, জি শুনছি। স্যার, স্যার, যদি হচ্ছে কোকাকোলাতে যারা যারা কাজ করে, তো তারা তো ঠিক জানে না যে এটা হচ্ছে রেসিপি কি, বা হচ্ছে তারা না, পাস করতে পারে না এমন না, কিছু। না, না, পারে না। আজ পর্যন্ত দেখো, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো ওগুলা কোনো রেসিপি বের হয়নি। এটা হয়তো এমন হতে পারে, এমন কোন ট্রাস্টেড 2-4 জন আছে, শুধু তারাই অনুপাতটা জানে, বাকিরা জানে না। মানে কোকো কোলার ভিতরে কি আছে আমি বোঝানোর জন্য বলতেছি, অথবা ফ্রান্টাইজ কেনটাকি ফ্রাইড চিকেন মানে কেএফসির ভিতরে কি মশলা আছে এটা ল্যাবে নিলেই তো প্রত্যেকটা বের হয়ে যাবে না? জি। ল্যাবে নিলে তো মানে তোমার কমোডিটি গুলা বা ইনগ্রেডিয়েন্ট গুলো আইডেন্টিফাই হয়ে যাবে। বাট এটার অনুপাতটা, এটা ইম্পর্টেন্ট। কতটুকু সাথে কতটুকু মিশাইছে, 10 কেজির সাথে কোনটা 5 কেজি ছিল, কোনটা 7.5 কেজি ছিল, কোনটা 2 কেজি ছিল, কোনটা 50 গ্রাম ছিল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। টেস্টটা ওটাতে ভ্যারি করে। ঠিক আছে, সেম কোকোলা তো সেম। সফটওয়্যারের এখন তুমি আসতে পারো, তাহলে স্যার আমার সফটওয়্যার তো কোক বানায় না, সফটওয়্যার টেস্ট সিক্রেট কি? সফটওয়্যার টেস্ট সিক্রেট হচ্ছে যে সোর্স কোড, কোড শেয়ার করবো না। হ্যাঁ, আর আছে যে আমি তোমাকে কোড শেয়ার করবো না, এটা হচ্ছে ট্রেড সিক্রেট। সফটওয়্যারের জন্য এটা ট্রেড সিক্রেট যে আমি আমার কোড শেয়ার করবো না। এরপরে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক মানে হচ্ছে এমন একটা সিম্বল যেটা দ্বারা ওই প্রোডাক্টকে বা ওই সার্ভিসকে বাজারের অন্যগুলো থেকে আলাদা করে। যেমন ধরো তোমার ড্যাফোডিল ইউনিভার্সিটি যে নামটা আছে, হ্যাঁ, ওখানে এটা হচ্ছে ড্যাফোডিলের লোগো, বাট এটা হচ্ছে ড্যাফোডিলের ট্রেডমার্ক। অথবা কোকো কোলার দিকে তুমি যদি চিন্তা করো, কোকো কোলা লিখছে, লিখে উপরে একটা আর বা টি লিখছে, হ্যাঁ, এটা রেজিস্টার্ড, বা টি লিখছে ট্রেডমার্ক। মানে যেটা যেটা সিম্বল যেটা দিয়ে 10 জনের মধ্যে থেকে ধরো তোমাকে আলাদা করবে, ওই প্রোডাক্টটাকে বা সার্ভিসটাকে আলাদা করবে, যে ট্রেডমার্ক, এটাও একটা রেজিস্ট্রেশন লাগে। তাহলে কেউ যদি এই ট্রেডমার্কের রেজিস্ট্রেশন নেয়, অন্যরা এই একই সেম নামে নিতে পারবে না। যেমন ধরো ওই যে তুমি দেখবা যে আহ, আমিন জুয়েলার্স, তো মানুষ নাম দেয় কি? হ্যাঁ, যে এটাকে রেজিস্ট্রেশন করতে গেলে আমিন আর দিতে পারে না, নিউ আমিন দিতে হয় তাকে। হ্যাঁ, মানে এটা বোঝানোর চেষ্টা করলাম যে ট্রেডমার্ক হচ্ছে আরেকটা সফটওয়্যারের সাথেও ট্রেডমার্ক একটা সম্পর্ক আছে, যেমন উইন্ডোজ ট্রেডমার্ক না? তারপরে হচ্ছে যে ধরো অফিস, মাইক্রোসফট অফিস, ওটা তো ট্রেডমার্ক। কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এটা যে ইন জেনারেল টার্ম, এটা সফটওয়্যার সাথে রিলেশন নাই। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটা কি? এটা হচ্ছে যে তোমার ধরো কোনো একটা দেশে, মানে জিওগ্রাফিক্যাল কোনো একটা এরিয়ায় কোনো জিনিস যদি ন্যাচারাল, মানে এমনি সৃষ্টিগত ভাবে তৈরি হয় বা থাকে, অথবা ওখানকার এটাকে বানায়, এটাকে বলে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন। যেমন বাংলাদেশে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, এটা তো মানুষ বানায় না, এটা আল্লাহ দিছে। তাহলে এটা হচ্ছে যে জিআই, এটাকে বলে জিআই, জিওগ্রাফিক্যাল। এভাবে পৃথিবী ধরো বাংলাদেশের যে শাপলা ফুলটা আছে, অনেকে চিল্লাই যায় শাপলা ফুল শাপলা ফুল, এটা শাপলা ফুল, এটা পানি টানি বিলে ভরে থাকে, এটা কেন জাতীয় ফুল হবে? কিন্তু শাপলা ফুল জাতীয় ফুল হওয়ার পিছনে বড় যে কারণটা, সেটা হচ্ছে যে শাপলা ফুলের, বাংলাদেশে যে শাপলা ফুল দুইটা, একটা হচ্ছে যে সাদা সবুজের শাপলা ফুল, আর একটা হচ্ছে যে একটু লালচা শাপলা ফুল। এখন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কিন্তু সাদা, এবং এটা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশেই হয়। ঠিক আছে, সাধারণত এশিয়ার অন্য দেশগুলোতে হয় না। তো এইটা হচ্ছে যে জিআই বাংলাদেশে। আবার এগুলো তো সস্তা দেয়া, দুটোই যে এক্সাম্পল দিলাম। আরেকটা হচ্ছে ধরো জামদানি শাড়ি। জামদানি শাড়ি বাংলাদেশের লোকেরা প্রথম তৈরি করছে, বা হ্যাঁ, তখন এটা হচ্ছে যে তাহলে জামদানিটা হচ্ছে যে বাংলাদেশের জিআই। হ্যাঁ, যে এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যে
এই জামদানি দেখে মনে হবে যে এটা বাংলাদেশের প্রোডাক্ট, কোনো লোকেশনকে ইন্ডিকেট করবে, তাহলে এইটার সাথে সফটওয়্যার রিলেশন নেই, আমরা এটা বাদ দিই, জাস্ট বোঝানোর জন্য স্যার বুঝাইলাম। আমরা যে জিআই তাহলে প্রোডাক্ট বলি এগুলো কি সেই জিআই প্রোডাক্ট? এইগুলো সে জিআই প্রোডাক্ট, রাইট। এগুলো নিয়ে আমি আর বিশাল আলোচনা যাচ্ছি না, কারণ জিআই মানে হচ্ছে যে আসলে একটা লং টার্ম প্ল্যানে এরা আগাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রোডাক্ট গুলাকে, যেমন ধরো আম জাম কাঁঠাল লিচু থেকে শুরু করে এগুলাকে ওরা বিভিন্ন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে নিয়ে আসতেছে। অনেকে ভয় পাচ্ছে ফিউচারে এগুলো ব্যবহার করতে কেউ কাউকে ট্যাক্স দিতে হয় কিনা, বুঝছো কিনা? যেমন আমার পারমিশন ছাড়া তুমি এই জামা পড়তে পারবে না, এই টাইপের জামা পড়তে পারবে না, আমার পারমিশন ছাড়া এই সাইল বা এই খাবার খাওয়াবে না, এগুলো আমার দেশের জিনিস। ঠিক আছে? তো অনেকে বলে, আসলে সত্য কিনা আমি জানি না, অনেকে বলে যে এটা একটা বেড ইন্টেনশন থাকতে পারে, শুধু জিওগ্রাফিক্যাল এরিয়া আইডেন্টিফিকেশন না, এটা এমনি একটা বেড ইন্টেনশন থাকতে পারে, অনেকে বলে। তবে আমি শিওর না। আমি ইন জেনারেল নলেজে রাখো, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন মানে হচ্ছে যে ওই এলাকার মানে ন্যাচারাল প্রোডাক্ট বা কোন একটা জীব, আর ওই এলাকার মানুষ কর্তৃক সৃষ্টি কোন একটা প্রোডাক্ট। এখন পরের কোশ্চেনটা আছে, হোয়াট ইজ সফটওয়্যার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফর সফটওয়্যার, এটা বলে ফেলছি দেখো। তারপর কোশ্চেনটা আলাদা করে দেওয়া হয়েছে, হোয়াই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফর সফটওয়্যার ইজ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু বলা হয়ে গেছে। এক লাইনে আমি যদি বলি হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তাহলে সফটওয়্যার ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি? সফটওয়্যারের কোডটা, তার ভিতরে লেখা ফাংশন গুলো, মেথড গুলো, তার ভিতরে অ্যালগরিদম, এগুলো সব হচ্ছে তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আচ্ছা, বা তার ম্যাথমেটিক্যাল কোনো ফর্মুলা থাকে, ধর অ্যাকাউন্টিং এর একটা সফটওয়্যার, তাহলে এখানে ভিতরে যে সে ক্যালকুলেশন করে যে সফটওয়্যার ম্যাথমেটিক্যাল ইউজ করতেছে, এগুলো হচ্ছে তার প্রপার্টি। তারপরে হচ্ছে যে এখন এগুলো কেন ইম্পর্টেন্ট? আরে বাবা, কারণ এই সফটওয়্যারটা উন্নত যদি ব্যবহার করে আমাকে যদি টাকা না দেয়, তাহলে এত কষ্ট করে কিন্তু সফটওয়্যার বানাইছে, আমার ফার্মের লোকেরা তো না খায় মরবে। তো এই জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি মেনটেন করা জরুরি, যাতে ফার্ম সফটওয়্যারটা বিক্রি করে ওই সফটওয়্যারটা লাইসেন্স দিয়ে, ঠিক আছে, কোনো যাতে রেভিনিউ আর্নিং হয়, এই জন্য ইম্পর্টেন্ট। এগুলা বলে ফেলছি। এগুলা এগুলো তোমরা বুঝো, হোয়াট ইজ প্যাটার্ন এই যে বলা হয়েছে, এবং এটা কেন নেসেসারি সেম। আমি একটা অস্ট্রেলিয়ার আমি একটা জিনিস আবিষ্কার করছি, আমি মালিক, আমাকে কি বলে যে তাহলে আমার বেনিফিটটা, নাহলে আমার অন্যরা বলবো যেটা সে বানিয়েছে, আমাকে তো সে কোনো রয়্যালটি দিবে না। হোয়াট কাইন্ড অফ প্রোটেকশন ডু অফার, কোন ধরনের প্রোটেকশন বলা আছে, তো একই জিনিস বারবার হচ্ছে আর কি, যে 20 বছর পর্যন্ত এটা তুমি সে ব্যবহার করতে পারবে, তার মন মতো করে প্রাইস দিতে পারবে, এই জিনিস এখানে বলা হয়েছে। তার রাইট কি? এই একই কথা ঘুরে, তার রাইট হচ্ছে যে সে মন চাইলে কাউকে ব্যবহার করতে দিবে, পুরো দিবে, অল্প দিবে, অল্প টাকা দিবে, বেশি টাকা দিবে, সে চাইলে কারোর কাছে বেশিও দিতে পারবে, এটা হচ্ছে প্যাটার্ন। এখন কোন কোন জিনিসগুলো প্যাটার্নের আওতায় আসে এগুলো বলা হয়েছে, কি জিনিসগুলো প্যাটার্ন, মানে সকল আসলে ডিজাইনিং রিলেটেড ইস্যু গুলো সাধারণত প্যাটার্নে আসে। ডিজাইনিং এবং বিভিন্ন ধরনের আবিষ্কার গুলো, হ্যাঁ, এবং সফটওয়্যার এখানে আসলে ফোকাস করা হয়েছে, যেমন ডিজাইন, যত ইআরডি ডিএলডি ডায়াগ্রাম আছে সব এখানে প্যাটার্ন দিয়ে চলে আসবে, যত গাছপালা দিয়ে, যত বাগান বাড়িটা প্ল্যান করা হচ্ছে সব প্যাটার্ন দিয়ে চলে আসবে। ইউটিলিটি প্যাটার্ন মানে হচ্ছে যে তোমার ইন জেনারেল এর বাইরে যে মেশিন রিলেটেড বা যত রিলেটেড আবিষ্কার আছে, কম্পোজিশন করে যত কিছু বাইর করছে, এগুলো সব ইউটিলিটি প্যাটার্ন নিয়ে চলে আসবে। এই কোশ্চেন গুলো ওই যে আবার আলাদা করে আসছে, ট্রেডমার্ক কি, এটা কেন দরকার, এগুলো বলে ফেলছি আমরা, কপিরাইট কি, কেন দরকার, এগুলো বলা হয়ে গেছে। আচ্ছা, এখানে এই দুইটা কোশ্চেন মিলে একটা কোশ্চেন বেসিক্যালি 13 এবং 14, সেটা হচ্ছে ডাব্লিউআইপিও টা কি? ডাব্লিউআইপিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটা হচ্ছে ইউএন নেশনের একটা সিস্টার কনসার্ন। ইউএন নেশন মানে ইউনাইটেড নেশন, ইউএন, ইউনাইটেড নেশন, যেখানে সারা পৃথিবীর দেশগুলো তারা একটা সঙ্গে আবদ্ধ হয়েছে, এবং কোন একটা রুল ওখানে পাস হলে সবাই মানতে বাধ্য। তো ইউএন নেশনে কি করলো, তারা একটা সিস্টেম কনসার্ন করছে, যেটা 1970 সালে এস্টাবলিশ হয়েছে। তাদের কাজ হচ্ছে প্রপার্টি গুলাকে আইডেন্টিফাই করা এবং এগুলাকে প্রোটেকশন দেওয়ার বিভিন্ন রুলস রেগুলেশন জেনারেট করা। ঠিক আছে, যে কি কি মানে কি কোন কোন জিনিসটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আর এগুলা এই যে আমরা উপরে যে রুলস পড়ছি, যে কপিরাইট, প্যাটেন্ট, তারপর ট্রেডমার্ক, ট্রেড সিক্রেট, তারপরে জিআই যে পড়ছি, এগুলোর মাধ্যমে ওই প্রোডাক্ট গুলোর ইন্টেলেকচুয়াল প্রপার্টি মেনটেন করা, এবং কি কি করলে রুলস ভাইলেট হবে, জরিমানা হবে, কি হবে, ক্ষতিপূরণ কত দিতে হবে, এই জিনিসগুলো তারা নির্ধারণ করে। এবং তারা যেটা করে সেটা হচ্ছে যে তাদের যেগুলো নিয়ম কানুন করছে, তারা তাদের
সদস্যভুক্ত দেশগুলোকে ডেকে তারা সিম্পোজিয়াম সেমিনারের মাধ্যমে এগুলা জানায়, ওই দেশের লোককে ট্রেন আপ করে এবং গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করে এই সংক্রান্ত আইনগুলো পাশ করার জন্য। শুধু এটাতে তারা থেমে থাকে না, তারা কি করে ক্রস বর্ডার, এই ক্ষেত্রে কি হবে, যেমন বাংলাদেশে কোনো জিনিস যদি আমেরিকা ভায়োলেট হয় তাহলে এটার ক্ষতিপূরণ কি হবে, আমেরিকার কোনো জিনিস যদি বাংলাদেশে ভায়োলেট হয় তাহলে এটার ক্ষতিপূরণ কি হবে। এই ব্যাপারগুলো তো তারা রুলস রেগুলেশন গুলো লেখে এবং সদস্য দেশগুলো এটাতে এই চুক্তিতে সাইন করলে তখন বাংলাদেশ যদি আমেরিকার কোনো রুলস ভায়োলেট করে বাংলাদেশকে জরিমানা দিতে হবে, বাংলাদেশের কোনো কোম্পানিকে জরিমানা দিতে হবে, ভাইস ভার্সা ইউএসও যদি বাংলাদেশের কোনো দেশকে ভায়োলেট করে তাদেরকে জরিমানা দিতে হবে। ছোট্ট একটা এক্সাম্পল হচ্ছে যে এই যে ফরেন যে মানে ইউএসএ যে আমরা উইন্ডোজ ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করি, পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করি, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি, তাইলে এই ডাব্লিউটিও চুক্তির কারণে যে প্রতিষ্ঠানকে চাইলে আমেরিকার ওই ওই সফটওয়্যার কোম্পানি মামলা দিতে পারবে, মানলে বাংলাদেশ সরকার ওই কোম্পানিকে বাধ্য করবে যে তুমি এই বিচারের মুখোমুখি হও। আর বাংলাদেশ সরকার যদি এটা ভায়োলেট করে তাহলে বাংলাদেশ সরকার ওই কোম্পানির তখন ইন্টারন্যাশনাল একটা কোর্টে বা কোনো একটা দেশের কোর্টে এটা নিয়ে বিচার হবে, আমাদেরকে এটা নিয়ে মুভ করতে হবে। তাহলে এই হলো ডাব্লিউএফডি এর কাজ। আচ্ছা, এখন এটা একটা ইন্টারেস্টিং টপিক, যে ফেয়ার ইউজ। ফেয়ার ইউজ কি এবং কেন দরকার? ঠিক আছে, ফেয়ার ইউজ মানে এতক্ষণ পর্যন্ত আমরা বলতেছি কপিরাইট প্যাটার্ন, আমার জিনিস আমি ধরতে দিব না, শুতে দিব না, আমি কিচ্ছু করতে দিব না, হ্যাঁ। তাহলে এখন তাইলে আর আহ, কিছু ব্যতিক্রম হওয়াটা জরুরি। যেমন কোনো একটা মুভি নিয়ে তুমি রিভিউ করবা, এখন এই মুভিটা যদি কিছু অংশ তুমি দর্শককে না দেখাও, তোমার রিভিউতে নিয়ে মানুষ মজা পাবে না। তাহলে ওই মুভির কিছু কিছু সিন এনে, হ্যাঁ, তোমাকে দেখাইতে হবে। তাইলে এখানে একটা নির্দেশনা থাকা দরকার, কতটুকু জায়গা, যতটুকু সিন তুমি দেখাইতে পারবা, হ্যাঁ, কতটুকু সিন তুমি তোমার তোমার ভিডিওতে ওই মুভি দেখাইতে পারবা। এই জন্য ইউটিউব থেকে শুরু করে ফেসবুক অনেকে একটা কমিউনিটি গাইডলাইন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ধরো কোন একটা বই, এখন এই বইয়ের নিয়ে তুমি ক্রিটিসিজম করতেছো, অথবা এই বই তারা নিজেরা মার্কেটিং করতেছে, তাহলে কয়টা পাতা যদি পড়তে না দেয় মানুষকে, অথবা যিনি বইটা রিভিউ করতেছে উনি ওই বইয়ের কয়েকটা কয়েকটা অংশ যদি তুলে দেওয়ার দরকার মনে করেন, ওটা যদি তুলে দিতে না পারেন তাহলে তো মানুষ ইন্টারেস্টেড হবে না। তাহলে এই জিনিসটাকে তুলে দেয়া, এটা হচ্ছে ফেয়ার ইউজ। ভিডিওটা ব্যবহার করতে পারার যে নীতিমালা, কিছু অংশ ভিডিও ব্যবহার, এটা হচ্ছে ফেয়ার ইউজ। মানে কপিরাইটের যে রুলস রেগুলেশনের বাইরে, এটা একটা এক্সাম্পল, যে নোটে লেখা আছে এক্সাম্পশন, মানে রহিতকরণ, কপিরাইটের রুলের রহিতকরণ এখানে, যে ওখানে বলে দেওয়া আছে কতটুকু অংশ হলে। সেম এডুকেশনাল ক্ষেত্রে তাহলে এটা শেষ, আমরা বুঝে গেছি যে তোমার ফেয়ার ইউজ কি এবং কেন ইম্পর্টেন্ট। ফেয়ার ইউজ হচ্ছে যে যে, বলে দিছি এটা কপিরাইটের একটা এক্সাম্পশন, কিছু কিছু অংশ ব্যবহার করতে দেয়া, ব্যবহার করতে পারা, এটা হচ্ছে ফেয়ার ইউজ। কেন দিবে? কারণ এভাবে কোনো একটা মুভি টিভি সিরিজ এগুলো নিয়ে যদি কোনো ভিডিও এটা নিয়ে যদি কোনো ক্রিটিসিজম করা না হয়, এটা মার্কেট পাবে না, এটা মানুষ ইন্টারেস্টেড হবে না। হ্যাঁ, তো এইগুলো ইস্যু আর কি। সেম কোনো একটা বইয়ের বেলাও সেম অবস্থা। তো একটা পরের কোশ্চেনটা হচ্ছে যে ফেয়ার ইউজ ডক্ট্রিনটা কি? ডক্ট্রিনটা এখানে যেটা আছে বানায় লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখানে ওরা যে 4টা পয়েন্ট দিছে তোমাকে এটা লিখতে হবে, নট লাইক দ্যাট। তুমি ডক্ট্রিনটা সুন্দর করে লিখো, যে ডক্ট্রিন আসলে হচ্ছে যে এডুকেশনাল পারপাস, এডুকেশনাল পারপাস কোনো একটা বই বা কোনো একটা সফটওয়্যারে, মানে যেটুকু ওই কোম্পানি অ্যালাউ করবে। অনেক সময় কোম্পানিগুলো বিশেষ করে বইয়ের ক্ষেত্রে অনুন্নত দেশগুলোতে ওই বইয়ের সফট কপিকে অ্যালাউ করে। এই জন্য তোমরা দেখবা বইয়ের উপরে লেখা আছে ইউরোপ এডিশন, এশিয়া এডিশন, আফ্রিকান এডিশন লেখা থাকে। ওই বইগুলোর দামও অনেক কম হয়, অনেক ক্ষেত্রে ওই বইগুলো সফট কপি তারা বাজারে ফ্রি দিয়ে দেয়। তাহলে ওটাকে ব্যবহার করা, অথবা একটা চ্যাপ্টার তারা দিয়ে দেয়, তাহলে ওটুকু ব্যবহার করা হচ্ছে ফেয়ার ইউজ, বইয়ের ক্ষেত্রে করা যাবে। সেম ভিডিও বা নিউজ পেপার বইয়ের ক্ষেত্রেও যতটুকু নির্দেশনা থাকবে কপিরাইটের ভায়োলেট, কপিরাইটের সামান্যতম অংশ হয়তো মনে হবে ভায়োলেট হবে, বাট ওই কোম্পানিও এগ্রি করবে যে কতটুকু অংশ পরিমাণ পাবলিক হওয়া যাবে। তাহলে এটাকে বলে ফেয়ার ইউজ ডক্ট্রিন। পরের কোশ্চেনটা হচ্ছে যে দুটা কোশ্চেনেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমাদের দুটা কোশ্চেনেই চ্যাপ্টারটা শেষ হবে। একটা হচ্ছে যে
প্রোপ্রাইটারি সফটওয়্যার কাকে বলে এবং ওপেন সোর্স সফটওয়্যার কাকে বলে, এবং মানে প্রোপ্রাইটারি সফটওয়্যারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, ওপেন ওপেন সোর্স সফটওয়্যারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি, এই কোশ্চেন। তো মানে কোশ্চেনটা আসলে হচ্ছে যে কি এরকম যে প্রোপ্রাইটারি সফটওয়্যার এবং আহ, এইভাবে আসতে পারে, প্রোপ্রাইটারি সফটওয়্যার কাকে বলে এটা সুবিধা অসুবিধা লিখে, অথবা আসতে পারে ওপেন সোর্স সফটওয়্যার কাকে বলে এটা সুবিধা অসুবিধা লিখা, অথবা এটা আসতে পারে প্রোপ্রাইটারি সফটওয়্যার এবং ওপেন সোর্স সফটওয়্যারের মধ্যে কোনটা ভালো কেন ভালো। যেভাবে ইচ্ছে হবে কোশ্চেন, তোমার কনসেপ্টটা জানা যাবে। প্রোপ্রাইটারি সফটওয়্যারটা কি? প্রোপ্রাইটারি সফটওয়্যার হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার কোম্পানি তার লোকবল নিয়ে যখন সেটা সফটওয়্যার বানায়, হতে পারে কারো অর্ডারে সে একটা সফটওয়্যার বানাইছে, অথবা সে মানুষের নিডকে অ্যাসেস করে আগেই সফটওয়্যার বানাইছে, এটাকে বিক্রি করে লাইসেন্স দেয়। যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড কোম্পানি আগেই রিসার্চ করছে মানুষের কি কি জিনিস লাগবে, রিসার্চ করে সফটওয়্যার বানায় ফেলছে। আবার ধরো তোমারই পরিচিত কোনো একটা সফটওয়্যার বানানো তোমার থেকে রিকোয়ারমেন্ট নিয়ে একটা সফটওয়্যার বানাইলো, তাহলে ওই যে সফটওয়্যার বানাইছে, তোমাদের মধ্যে চুক্তি হয়েছে, তাকে টাকা দিচ্ছ, এটা হচ্ছে প্রোপ্রাইটারি সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারের সুবিধাটা কি? প্রোপ্রাইটারি সফটওয়্যার সুবিধা হচ্ছে যে সফটওয়্যারে তুমি যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে চাও, মডিফিকেশন করতে চাও, খুব প্রম্পটলি তুমি এটা সার্ভিসটা পাবা। হ্যাঁ, এবং দেখা যায় যে তারা এই জন্য এটাকে রিলায়েবল বলা হয়। প্রোপ্রাইটারি সফটওয়্যারকে বেশি মানে ওপেন সোর্স, এখন আমি ডেফিনেশন করে নিই তারপরে বলি। ওপেন সোর্স থেকে ধরো প্রোপ্রাইটারি সফটওয়্যারকে এই কারণে রিলায়েবল বলা হয় যে এখানে একটা মানে যে সময়ের ভিতরে দেওয়ার কথা ছিল ওই সময়ের ভিতরে একটা বাজেট থাকে, ওই বাজেটের ভিতরে সফটওয়্যারটা পাওয়া যায়, তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি এই সার্ভিসটা পাচ্ছি, এই সফটওয়্যারটা পাচ্ছি, পরবর্তীতে মেনটেনেন্স বা আমার বিভিন্ন ভাবে আমি হেল্প পাবো। মানে এটার একটা গার্ডিয়ান আছে সফটওয়্যারটা। ওকে। ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এই সফটওয়্যারটা সোর্স কোড, তোমার সাথে তার যে চুক্তি হবে কোম্পানি, সোর্স কোড শেয়ার করতে পারে নাও করতে পারে, ওটা তোমার চুক্তির উপর নির্ভর করে। তাহলে সোর্স কোড যদি শেয়ার না করে সফটওয়্যারটা বানাও তুমি, তারপর যেটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাবে, ওই সফটওয়্যারের বাজারে যদি কোনো অল্টারনেটিভ প্রোডাক্ট না থাকে, এটা তোমার জন্য টাফ হয়ে যাবে যে এই সফটওয়্যার ছাড়া কাজ করা। তাহলে তোমার তোমার একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে, তাহলে এই সফটওয়্যার, এবং এখানে তোমার একটা বড় অংশ পে করতে হয়, লাইসেন্স ফি পাবো। আচ্ছা, এবং এই সফটওয়্যারের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সিকিউরিটি কনসার্ন, সিকিউরিটি ওপেন সোর্স সফটওয়্যার থেকে এখানে সিকিউরিটি কম। আচ্ছা, এটা একটু পরে বলতেছি কেন কম। এখন এরপরে আমরা এখন ডেফিনেশনে চলে আসি, ওপেন সোর্স সফটওয়্যার কাকে বলে। ওপেন সোর্স সফটওয়্যার মানে হচ্ছে যে সফটওয়্যারের সোর্স কোডটা ওপেন। সোর্স কোডটা ওপেন, সোর্স কোডটা ওপেন মানে সফটওয়্যারটা কিভাবে লেখা হয়েছে, সফটওয়্যারের লাইন বাই লাইন কোড গুলো এখানে ওপেন। তো এটা দ্বারা যেটা হয়, মানুষ সফটওয়্যার কিনতে হয় না। হ্যাঁ, ওপেন সোর্স। অথবা এমন হতে পারে তুমি সোর্সটাকে ওপেন করে দিবা এবং একজনের সাথে চুক্তি করবা যে আমি সোর্স ওপেন করে দিছি, ধরো তুমি, বাট আমাকে এতগুলো টাকা দাও। ওপেন সোর্স সফটওয়্যার সবসময় ফ্রি, ব্যাপারটা তাই না। বাট মোস্ট অফ দেখা যায় ওপেন সোর্স সফটওয়্যার ফ্রি হয়ে থাকে। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে সফটওয়্যারের সোর্স কোড ওপেন, যেটাকে সহজে মডিফাই করা যায়, যে কেউ মডিফিকেশন করে ব্যবহার করতে পারবে, এটাকে ওপেন সোর্স সফটওয়্যার বলে। তাহলে সুবিধাটা কি? প্রথম সুবিধা হচ্ছে যে আমাকে পে করতে হচ্ছে। হম, আমার, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে আমার ডিপেন্ডেন্সি নাই, আমি নিজেই রাজা। বিভিন্ন যে বাজারে ওপেন সোর্স সফটওয়্যার পাওয়া গেলে আমি আমার মতো করে মডিফিকেশন করে ব্যবহার করতে পারবো, মডিফিকেশন করে কোডটাকে চেঞ্জ করতে পারবো। এবং আমি এক্সি ফাইল ব্যবহার করে আমি কি করতে পারবো, আমার কোডে আমি পরে প্রয়োজনে শেয়ার করলাম না। হ্যাঁ, আমি ভিতরে বিভিন্ন মডিফিকেশন আনলাম, মানে আমি একটা বাড়ির কঙ্কাল পাইলাম, ভিতরে ডেকোরেশন কি চেঞ্জ করলাম কি করলাম আর মানুষকে দেখাইলাম না। তো এটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যারের সুবিধা। আচ্ছা, এখন ওপেন সোর্স সফটওয়্যার আরেকটা সুবিধা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে সিকিউরিটি হাই। কারণ হচ্ছে যে ওপেন সোর্সে যখন একটা জিনিস হচ্ছে তোমার প্রোপ্রাইটারি সফটওয়্যার 10 জন 20 জন একটা সফটওয়্যার ডেভেলপ করে, তাদের 20 জনের মাথা থেকে যতটুকু আসার আসে, আর ধরো 2 লাখ সফটওয়্যার প্রোগ্রামার সারা পৃথিবীতে কাজ করতেছে, তাহলে 20 জন এটাকে যেভাবে ট্যাকেল দিবে, যেটার ভুল, এটার ট্রাবল শুট বের করতে পারবে, এটা বাগ বের করতে পারবে, 2 লাখ জন তো আরো বেশি সফটওয়্যারের ট্রাবল শুটিং করবে, তারা এখানে সারাক্ষণ আপডেট করতে থাকে সফটওয়্যারটাকে। হ্যাঁ, বিভিন্ন ভার্সন বের করতে থাকে, তাহলে অনেক বেশি সিকিউরিটি এখানে এনশিওর করা যাবে, এনশিওর হয়ে থাকে। তারপরে তুমি তোমার মতো করে চাইলে, আবার কিছু সিকিউরিটি তুমি এখানে এনশিওর করে তুমি এটাকে আবার ক্লোজ করে ফেলতে পারো।
তো এই কারণে বলা হয়ে থাকে যে তোমার প্রোপ্রাইটারি সফটওয়্যার থেকে ওপেন সোর্স সফটওয়্যারের প্রায় মানে বেশি সিকিউর। তো আমাদের আজকে লেকচার ছিল এতটুকু। আমরা কি বুঝা গেছে বাচ্চারা? জি স্যার। আচ্ছা, তোমাদের কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমার জন্য সুবিধা হয়েছে না? জি ওই যে স্যার। হোয়াটসঅ্যাপে কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ, ওটা বেসিক্যালি 4টা বা 5টা কোশ্চেন সর্বোচ্চ, মানে এগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট করে করা হয়েছে আর কি। আচ্ছা, তাহলে কি আছো? না স্যার, সাদিয়া নেই স্যার। এই জন্যই ডাকছিলাম। অ্যাটেন্ডেন্স কজন নিচে দেখো তো, আপনার দেখো তো অ্যাটেন্ডেন্স কজন নিচে। স্যার ফার্স্ট ক্লাসে যখন অ্যাটেন্ডেন্স নিছে তখন কারেন্ট চলে গেছিল স্যার। হ্যাঁ, কজন? ফার্স্ট ক্লাসে যখন অ্যাটেন্ডেন্সটা নিছেন তখন কারেন্টে চলে গেছিল স্যার। তোমার কারেন্ট চলে গেছিল? জি স্যার। সমস্যা নেই। স্যার আমারও। 45 জন দেখাচ্ছে।